হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় একাডেমি। বিশ্বজয় একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলকে লক্ষ্য রেখে তোমাদের জন্য যে ক্লাসটি শুরু হয়েছে সেই ক্লাসের এটি তোমাদের সেকেন্ড ক্লাস এবং সংবিধান থেকে ফার্স্ট ক্লাস। এখানে আমরা সংবিধান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউবিপি এক্সাম এবং কেপি কনস্টেবলের এক্সামের জন্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, তো অবশ্যই এগুলো নোট ডাউন করে নিও। যারা আমাদের বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। দেখো যে প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাব। দেখো প্রথম প্রশ্ন আছে, ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অফ সোল বলে ব্যাখ্যা করেছেন? সম্পত্তির অধিকার, ধর্ম পালনের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, না সবকটি? তো এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশন সি। নেক্সট দেখে নেব। দেখো যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়? এই সংবিধান সম্পর্কিত ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কিত সমস্ত প্রশ্ন আজকে আমরা আলোচনা করে নেব। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে 50 নম্বর অনুচ্ছেদে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। তার আগে তোমাদের বলে রাখি যে ভারতীয় যে সংবিধান, এই সংবিধান রচনার যে উৎস সেটা মনে রাখবে যে ভারত শাসন আইন 1935 থেকে কিন্তু এটা প্রস্তাবটা নেওয়া হয়েছে। নেক্সট দেখে নেব। দেখো যে গণপরিষদের প্রথম অধিবেশন, দেখে নাও এই যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9ই ডিসেম্বর 1946 সালে দিল্লিতে। এখানে মোট অংশগ্রহণ করেছিল 211 জন। এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নেক্সট দেখো যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হলেন সচ্চিদানন্দ সিনহা এবং গণপরিষদের সেই সঙ্গে যে স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটিও আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে মনে রাখবে গণপরিষদে মোট 22টি কমিটি ছিল। তাহলে এই তথ্যগুলো আমাদের খুবই তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। কেপি বা ডাব্লিউপি কনস্টেবলে বারবার এসেছে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি বা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখে নাও, ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটি ড্রাফটিং কমিটির মনে রাখবে সভাপতি হিসেবে নিযুক্ত হন। ডক্টর বি.এন. রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বি.এন. রাও মনে রাখবে। ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় গণপরিষদের জনক হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই প্রশ্নগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে মনে রাখতে পারো যে 2 বছর সময় লেগেছে, 11 মাস সঙ্গে 17 দিন যে সময় রচনা করতে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? এই ধরনের যদি প্রশ্ন আসে অবশ্যই ভারত হবে, কারণ আমরা ভারতবর্ষের থেকে আছি। এবং প্রশ্নটি দেখে নাও, আইনজীবী এখানেই যত কেস কাছারি নিয়ে যত কিছু একটা কেস দেখেছো যে 100 বছরেরও বেশি সময় ধরে চলতেই থাকে। নেক্সট দেখে নেব যে কোন দেশের, তাছাড়া তোমরা এসএসসি যে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম বা টেট আপার প্রাইমারি টেটের এগুলো দেখেছো, কেসগুলো বিগত 1 দশক ধরে 10 বছর ধরে একই রকমভাবে চলছে। দেখো কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে, আমাদের যে মৌলিক কর্তব্য আছে সেই মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে, এটা আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। মনে রাখবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। মৌলিক কর্তব্যের সংখ্যা মনে রাখবে যে 51 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য 10টি লিপিবদ্ধ করা হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন?
কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? দেখো, হার্ট অ্যান্ড সোল বলেছেন কিন্তু B.R. আম্বেদকর, কিন্তু সংবিধানের আত্মা বলেছেন প্রস্তাবনাকে ঠাকুরদাস ভার্গব। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, যে রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে দিয়েছে কোন অনুচ্ছেদে? এটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অপশন বি হবে 50 নম্বর অনুচ্ছেদে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, যে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কত দিন আগে নোটিশ দিতে হয়? দেখো, রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি পদচ্যুতির যে প্রস্তাব আনতে গেলে কমপক্ষে 14 দিন আগে নোটিশ দিতে হয়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তথ্যগুলো আছে, অঙ্গরাজ্যের রাজ্যপাল এবং অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রী একজন, নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্য, ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্য, রাষ্ট্রদূত প্রভৃতি ব্যক্তিদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। তাহলে দেখো, যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করেন কোন কোন ব্যক্তিগুলো? অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্য, ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্য এবং রাষ্ট্রদূত, যে বিভিন্ন দেশে ভারতের যে রাষ্ট্রদূতগুলো আছে সেগুলো, তারা। যোজনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে ভারতের যে প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী 1966-তে। পরবর্তী প্রশ্নে যাব, দেখো যে কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না? কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে যে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই স্পিকার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস ধারণাটি গৃহীত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, এটা গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এই মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে, মনে রাখতে হবে। ঠিক আছে, দেখে নাও আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যে মূল সংবিধানের 7টি মৌলিক অধিকার ছিল। খুবই ভালোভাবে মনে রাখবে, মূল যে সংবিধান, সেই সংবিধানের 7টি মৌলিক অধিকার ছিল। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978-এর ভেরি ইম্পর্টেন্ট এটি, যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারা যে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। সম্পত্তির অধিকার এটি বর্তমানে একটি লিগ্যাল রাইট, আইনি অধিকার, 300A নম্বর ধারা এখানে আছে। নেক্সট দেখে নাও, যে মৌলিক অধিকার যে 6টি আছে, দেখে নাও 14 থেকে 18, খুবই ইম্পর্টেন্ট এটি। 14 থেকে 18 ধারা পর্যন্ত আছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত, শোষণের বিরুদ্ধে অধিকার আছে 23-24 নম্বর ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে 25 থেকে 28 নম্বর ধারা, সংস্কৃতি ও শিক্ষার অধিকার আছে 29 থেকে 30 নম্বর ধারা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে 32 থেকে 35 নম্বর ধারা। এই যে আমাদের ধারাগুলো, যে মৌলিক অধিকার আমাদের 6টি আছে, এগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও, যে গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকার আমাদের আছে, যে বর্ণ, জাতি, ধর্ম, স্ত্রী পুরুষ প্রভৃতি ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধকরণ, অর্থাৎ ছেলে মেয়ে, কোনো জাতি, উচ্চ নিচ জাতি, এগুলো নিয়ে যে বৈষম্য একদম চলবে না, এটা অনুচ্ছেদ 15-এ বলা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সৃষ্টি করা, এটা অনুচ্ছেদ 16-এ বলা হয়েছে। অস্পৃশ্যতা দূরীকরণ অনুচ্ছেদ 17-তে বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদ 17। অপরাধী ব্যক্তিকে বিধি বহির্ভূতভাবে বা অতিরিক্ত শাস্তি প্রদানের নিষেধাজ্ঞা, এটা অনুচ্ছেদ 20-তে বলা হয়েছে। প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং জীবন রক্ষার জন্য একটি আইন আছে, যেটা অনুচ্ছেদ 21-এ বলা হয়েছে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি শিশুদের প্রাথমিক শিক্ষা আবশ্যিক করতে বলা হয়েছে, অনুচ্ছেদ 21A। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের WBP বা কেপি কনস্টেবলের জন্য।
বাক স্বাধীনতা, এটা অনুচ্ছেদ 19-এ আছে। নেক্সট দেখে নাও যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে ও 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে, এটা অনুচ্ছেদ 22-এ বলা হয়েছে। এরপর দেখে নাও সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অনুচ্ছেদ 32-এ আছে। দেখে নাও যে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়। দেখো গৃহীত হয়েছিল 1949-এর 26শে নভেম্বর, গৃহীত হয়েছিল 1949-এর 26শে নভেম্বর, আর কার্যকরী হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি, মনে রাখবে। নেক্সট দেখে নাও কত সালে ভারতের যে সংবিধান মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1976-এ। নেক্সট দেখে নেব, দেখো যে কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে 79 অনুচ্ছেদে। নেক্সট দেখে নাও যে কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। তো এটিও তোমাদের 79-এ আছে। দেখে নাও যে ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম সংসদ বা পার্লামেন্ট, কেন্দ্রীয় যে আইনসভা। নেক্সট দেখে নাও যে ভারতের সংবিধানের পার্ট 5 চ্যাপ্টার নম্বর 2-এ ভারতের পার্লামেন্ট এবং আইন বিভাগীয় কাজকর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ এটি দুটি কক্ষ নিয়ে গঠিত। এর মধ্যে উচ্চ কক্ষটি হলো রাজ্যসভা, নিম্ন কক্ষটি হলো লোকসভা, মনে রাখতে হবে। সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের যে সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে গঠিত, খুবই ভালোভাবে মনে রাখবে। রাষ্ট্রপতির শাসন বিভাগ থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। দেখো রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে এবং প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যরা অবসর গ্রহণ করেন। নেক্সট দেখে নেব যে রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন রাজ্যসভার অধিবেশনে। নেক্সট দেখে নেব, দেখো ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি আছেন, যেটা আর্টিকেল 63-তে বলা হয়েছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। রাষ্ট্রপতি হতে গেলেও কমপক্ষে 35 বছর হতে হবে। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত? 5 বছর। আর্টিকেল 67-এ বলা হয়েছে রাষ্ট্রপতিরও মেয়াদ 5 বছর। ভারতের উপরাষ্ট্রপতির পদটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত করা হয়েছে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন এখানে দেখে নাও যে বর্তমান যিনি উপরাষ্ট্রপতি, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়, বর্তমানে রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। দেখে নাও মৃত্যু, পদত্যাগ, অনুপস্থিতি বা অসুস্থতা, অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করে, এটা আর্টিকেল 65-এ বলা হয়েছে। নেক্সট দেখে নাও লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স হতে হবে? অবশ্যই 25 বছর, এবং প্রধানমন্ত্রীর বয়সও 25 বছর প্রয়োজন প্রধানমন্ত্রী হতে গেলে। লোকসভার সদস্যরা প্রাপ্তবয়স্ক, 18 বছর ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এগুলো 18 বছরেই হয়ে থাকে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 552টি। নেক্সট দেখে নেব যে তার মধ্যে অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক 530 এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন নির্বাচিত হন। পূর্বে রাষ্ট্রপতি 2 জন ভারতীয়, ঠিক আছে, মনোনীত করতে পারতেন। বর্তমানে এটি 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে, ঠিক আছে, যে কোনো বিদেশিদের মনোনীত করা হতো। এরপর দেখে নাও যে লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, লোকসভায় অধ্যক্ষ সভাপতিত্ব করেন, অর্থাৎ স্পিকার। নেক্সট দেখে নাও যে একটি অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা হয়? এটা শুধুমাত্র লোকসভায়।
পার্লামেন্টের শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা হয়। নেক্সট দেখে নাও, ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষে অর্থাৎ আপার হাউসের নাম কি? আপার হাউসের নাম রাজ্য আইনসভার বলা হয়েছে বিধান পরিষদ। নেক্সট দেখে নেব যে ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? তো ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যগণ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা আর্টিকেল 54-55-তে বলা হয়েছে, ভারতের জনগণের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সাংসদ এবং বিধায়কেরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। একটি নির্বাচক মণ্ডলী, এখানে দেখো রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন এবং এখানে আর্টিকেল 54-তে এই নির্বাচক মণ্ডলীর তৈরি এখানে হবে, এখানে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে। দেখো সংসদের উভয় কক্ষে লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্যগণ এমপি, অঙ্গরাজ্যগুলো বিধানসভা নির্বাচিত সদস্যগণ অর্থাৎ এমএলএ। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স 65 বছর। তাহলে দেখো এখানে আমি সংবিধান থেকে তোমাদের 67টি প্রশ্ন আলোচনা করলাম এবং পরবর্তীতে সংবিধানের যে বিভিন্ন যে সংশোধনীগুলো থেকে আমি তোমাদের আলোচনা করব এবং তোমাদের কনফার্ম 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই ক্লাসগুলো থেকেই তোমরা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন পাবে সংবিধান থেকে। তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে প্রত্যেকেই শেয়ার করে নিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে।